ওটা সুযোগ পেয়েছেন আর কি, আর কিছুই না। মিশনের নামে তো কালিমালিপ্ত কেউ আজ অব্দি কেউ করতে পারেন। আপনারা আগেও চেষ্টা করেছেন, এখনও চেষ্টা করছেন, আপনারা ভবিষ্যতেও হয়তো চেষ্টা করবেন মিশনকে কালিমালিপ্ত করার। নিশ্চয়ই প্রতিবাদ করবেন। অকালে একটি প্রাণ ঝরে গেল, তার মৃত্যুর বিচার তো আমরা সব প্রত্যেকেই চাই, কিন্তু আপনারা কতটুকু জানেন মিশন সম্পর্কে, আপনাদের ধারণা কতটুকু? নমস্কার, আমি অর্ণব। করুণাময়ী মা সারদা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিছু কথা আপনাদের আজ আমরা বলতে এলাম। ইদানিংকালে একটি ঘটনা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে ঘটনা সবাই আমরা দেখতে পাচ্ছি, ক্লাস 12-এর একটি ছাত্র, দীপ্তাংশু তার নাম, আমাদের ছোট ভাইয়ের মতো, তার মৃত্যুকে কেন্দ্র করে এক বিরাট বিতর্ক চলছে গোটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ফেসবুক তো কার্যত প্রায় খোলা যাচ্ছে না বললে চলে। ফেসবুক খুললেই কিছু না কিছু বিতর্ক বা আজে বাজে কথা নানান রকম সামনে আমাদের আসছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছে যে কিছু কথা বা প্রতিবাদ আমাদের করা দরকার। অনেকে চুপ আছেন, তারা থাকতেই পারেন, কিন্তু ব্যাপারটা চুপ থাকার মতো জায়গায় নেই বলে আমরা মনে করছি, এবং আমাদের কথা, আমাদের প্রতিবাদ আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানাচ্ছি। ঘটনাটি আমরা যেটুকু জানতে পারি, দীপ্তাংশু কোনোভাবে সকালের যে হট ড্রিঙ্কস দেওয়া হয় তো সেটা কোনোভাবে মিস করে, তো তার জন্য ওকে চা দেওয়া হয়। তো চাটা দেওয়া হয়েছিল কি ওর কাছে, কে বা কারা নিয়ে এসেছিল সেটাও, সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা এখন অবধি পাওয়া যাচ্ছে না। তো ফ্লাক্স থেকে গরম চা ও মুখের মধ্যে ঢেলে নেয়। তো তারপরেও 2 ঘন্টা ক্লাস করে। তো ক্লাস করার পরে ও যথারীতি তার রিয়াকশান কিছু হওয়ার জন্য শারীরিক অসুস্থতা অনুভব করে, এবং তার জন্য ওকে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের যে ক্যাম্পাসের মধ্যে যে আরোগ্য ভবন, ওখানে ওকে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তারদা পরামর্শ দেন এন্ডোস্কপি করার জন্য। তো এন্ডোস্কপি একটি খুবই বড় একটা টেস্ট, তো সেই জন্য তার বাড়ির লোকের কাছে অনুমতি চাওয়া হয় এবং তাকে তারপরে নিয়ে যাওয়া হয় একটি মহামায়াতলা বলে একটি জায়গা, সেখানে একটি নার্সিংহোমে, এবং সেখানে অবস্থার অবনতি হলে তাকে অ্যাপেলোতে রেফার করা হয়, আরেকটি বেসরকারি নার্সিংহোম। তো সেখানে যাওয়ার পথেই ভাইটির মৃত্যু হয়। তো এই হচ্ছে ঘটনা যেটা আমরা জানতে পারছি। তো একে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ, কিছু একদল মানুষ এবং আমাদের রামকৃষ্ণ মিশনের কিছু ভক্ত এমনভাবে সেটাকে প্রচার করছেন, বা তার প্রতিবাদের ভাষা এমন কি কুৎসিত, কুরুচিকর কথাবার্তায় পূজনীয় মহারাজদেরকে তারা অপমান করছেন, এবং যা নয় তাই সোশ্যাল মিডিয়াতে লিখে যাচ্ছেন। আমরা একটা কথাই বলতে পারি যে একটি ঘটনাকে কেন্দ্র করে আপনারা পুরো রামকৃষ্ণ মিশন যে সংঘ, তাকে আপনারা কী অপমান করতে কি আপনারা কি পারেন? এটা একটু ভেবে দেখবেন। শতবর্ষ প্রাচীন একটি মঠ বা সংস্থা বা সংগঠন, এটা মূলত স্বামী বিবেকানন্দের আদর্শের উপর ভিত্তি করেই যাদের মূল ভিত্তি, চলার পথ। তো সেই রকম একটি সংস্থাকে আপনারা কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। আপনার প্রতিবাদ অবশ্যই করতে পারেন, কিন্তু যেহেতু বিষয়টি বিচারাধীন, তার বাবা একজন আইনজীবী, তিনি থানায় এফআইআর দায়ের করেছেন এবং পুলিশ নিশ্চয়ই তার তদন্ত করছে। তো তদন্ত চলাকালীন যেভাবে আপনারা যা কিছু শুরু করেছেন, এটাকে আপনারা ঠিক করছেন, একটু আপনারা ভেবে দেখবেন। আর অভিভাবকরা যারা এতক্ষণ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে তারা প্রতিবাদে মুখর হয়েছেন, অভিভাবকরা, তো তারা, আপনারা তো সবই জানেন যে রামকৃষ্ণ মিশনের শুধু নরেন্দ্রপুর নয়, যে কোনো প্রতিষ্ঠান একটি তার নিয়ম শৃঙ্খলা ইত্যাদির মধ্যে দিয়ে তারা চলে। তো আপনারা কি জানতেন না যে এখানে এই ধরনের নিয়মকানুন ইত্যাদি ফলো করা হয়? তাহলে কী জন্য, আমার প্রশ্ন থাকবে আমাদের, তো আপনারা ভর্তি করেছিলেন বা কী জন্যে, বা এতদিন রেখেছেন বা তাদের কী জন্যে? আপনাদের তো তাহলে যদি যখনই প্রবলেম হচ্ছে আপনাদের বা আপনাদের বাচ্চাদের, বা বলছেন যে কেউ কেউ বলছেন ভালো খাবার দেওয়া হয় না, ব্যবহার খারাপ ইত্যাদি নানান রকম এখন বলছেন, সাসপেন্ড করে দেওয়া হয়েছে 2 মিনিট লেটে এসে বলে, তো আপনারা তো এগুলো আগে থেকেই জানেন, বা এখন তো হচ্ছে তা নয়, বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে এটা হচ্ছে। তা তখন আপনারা এগুলো বলেননি কেন? বা আমরা ছেলেকে বের করে নিচ্ছি, অনেক তো শিক্ষা প্রতিষ্ঠান আছে, ভালো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে আপনারা ভর্তি করেননি কেন? এই প্রশ্নটা কিন্তু আপনাদের প্রতি আমাদের থাকবে। অনেকে অনেক ব্যঙ্গ বিদ্রূপ করে নানান রকম বলছেন যে একটি বিশ্ববিদ্যালয়ের ব্যাপার হলে কেউ প্রচারে আমরা প্রতিবাদে নেমে পড়তাম, কিন্তু এখন যেহেতু রামকৃষ্ণ মিশন তাহলে কিছু বলা যাবে না।
বা প্রতিবাদ নেই কারো, প্রতিবাদ করুন, নিশ্চয়ই প্রতিবাদ করবেন। অকালে একটি প্রাণ ঝরে গেল, তার মৃত্যুর বিচার তো আমরা সব প্রত্যেকেই চাই, কিন্তু সঠিক তদন্ত হওয়ার আগে আপনারা যেগুলো করছেন এগুলো কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এবং একটি এই গৌরবোজ্জ্বল যে প্রতিষ্ঠান, শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শে, স্বামীজির ভাবাদর্শে, শ্রী শ্রী মায়ের অশেষ করুণায় যে প্রতিষ্ঠান, সেই সমগ্র প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করার অধিকার কিন্তু আপনাদেরকে কেউ দেয়নি। আপনারা কতটুকু জানেন মিশন সম্পর্কে, আপনাদের ধারণা কতটুকু? আজকে আমি দেখছিলাম আমারই ফ্রেন্ডে কয়েকজন আছেন, তারা অতি বাম বা অতি বাম না ভাম না আমি কি বলবো তাদেরকে, যাই হোক, তো তারা বিভিন্ন রকম মন্তব্য, নানান রকম একটা সুযোগ পেয়েছেন আর কি, আর কিছুই না। মিশনের নামে তো কালিমালিপ্ত কেউ আজ অব্দি কেউ করতে পারেন। আপনারা আগেও চেষ্টা করেছেন, এখনও চেষ্টা করছেন, আপনারা ভবিষ্যতেও হয়তো চেষ্টা করবেন মিশনকে কালিমালিপ্ত করার। আমরা আগে শুনেছি নকশাল আমলে গোল পার্কের উপর আক্রমণ হয়েছে, আমাদের রহরা রামকৃষ্ণ মিশনের উপর নানানভাবে করেছেন, কিন্তু সত্য তো সত্যই, সত্যটা যেদিনে বেরিয়ে আসবে তো আপনাদের এই প্রতিবাদের মুখই বলুন আর যেই এই কুৎসিত কদাকার মুখগুলো বলুন, সেগুলো কিন্তু আর কিছুই থাকবে না। নিজেদের দিকে প্রশ্ন করুন, নিজেদের দিকে ফিরে তাকান যে প্রশ্ন তুলছেন ঠিকই, কিন্তু কিভাবে তুলছেন, কাকে অপমান করে তুলছেন। আর সর্বোপরি রামকৃষ্ণ মিশন তো সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে, অ্যাকশন নেয়নি তো তা নয়, সঙ্গে সাথে সাথে 3 জনকে সাসপেন্ড করা হয়েছে এবং হেডমাস্টার মহারাজ স্বামী ইষ্টেশানন্দজি মহারাজ তিনি পদত্যাগ করেছেন। তো আপনি এরকম কোনো প্রতিষ্ঠান দেখান তো যে কোনো ঘটনার সঙ্গে সঙ্গে তারা তাৎক্ষণিক ব্যবস্থা তাদের যেটা নেওয়া উচিত তারা নিয়েছে, এবং আগামী দিনেও যদি কেউ দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে। এই সমস্তগুলো হওয়ার আগেই এত তাড়াহুড়ো আপনাদের কিসের? আমাদের প্রশ্নের জায়গাটা হচ্ছে এটাই, যে এত তাড়াহুড়ো আপনাদের কিসের বা আপনাদের এত আগ্রহ, যার জন্য আজকে হয়তো একটি মিছিল কী সব আজকে ডাকও দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেসব আপনারা করুন, তাতে কিছু যায় আসে না। মিছিল হয়তো আমরাও ভবিষ্যতে আমাদেরও নামতে হবে, যে আপনারা যেভাবে একটা ন্যারেটিভ তৈরি করে সমগ্র রামকৃষ্ণ মিশনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, তো সেটাও কিন্তু আমাদের ভক্তরা, আমরা যারা অনুগামী, তারাও কিন্তু ভালোভাবে নেব না, বা আমরাও হয়তো ভবিষ্যতে আমরাও প্রতিবাদের একটা রাস্তা এভাবেই কিন্তু আমরা তৈরি করতে পারি, সেটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো সর্বোপরি আমরা একটা কথাই বলবো যে ভরসা রাখুন, অপেক্ষা করুন, সত্য নিশ্চয়ই সামনে আসবে, যে দোষী প্রমাণিত হবে অবশ্যই তার শাস্তি হবে। কিন্তু সে সমস্ত কিছু ঘটনা হওয়ার আগেই আপনারা যেভাবে লেগে পড়েছেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, তো এগুলো করবেন না। তো এই বিষয়ে আমি কথা বলেছিলাম আমারই বন্ধু রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের প্রাক্তনী অগ্নিশ্বর মঙ্গলের সঙ্গে। ও এখন বর্তমানে পিএইচডি করছে নর্থ বেঙ্গলের একটি নামকরা ইউনিভার্সিটি থেকে। তো ওর বক্তব্য আমরা একটু শুনে নেব, তারপর আমি আমার কথায় আবার আসছি। শুনুন ও কি বলছে। আচ্ছা অগ্নিশ্বর, তুই তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছিস, তো তুই যতদিন ছিলি তো তোর সার্বিক যে অভিজ্ঞতা সেটা কিরকম, তো সেটা একটু আমাকে বল। হ্যাঁ, আমি তো 2020 একদম শেষের দিক থেকে, মানে আহ, যে সময়টাই কোভিড সিচুয়েশন ছিল সেই সময় থেকেই আমি নরেন্দ্রপুরে ছিলাম। আহ, প্রায় 2 বছর ছিলাম। এবং প্রথমে আমার নরেন্দ্রপুর ঢোকাটা খুবই আনপ্রেডিক্টেবল ভাবে হয়েছিল, কারণ সেই সময় কোভিড সিচুয়েশনে কোনো জায়গাতেই ক্লাস অ্যালাউ করা হচ্ছিল না। কিন্তু মিশন থেকে, মিশনের মহারাজরা আমাকে এবং আমার কিছু বন্ধুদের স্পেশাল পারমিশনে আমাদেরকে হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে আমরা হোস্টেলে থেকে আহ, আমাদের কলেজের ফেসিলিটি ইউজ করে ক্লাসগুলো করতে পারি। তো এটা একটা খুব ভালো দিক। তারপর আস্তে আস্তে বন্ধু বান্ধবরা আসলো, আমরা হোস্টেল পেলাম। আমরা কোভিড সিচুয়েশনে আমাদেরকে প্রত্যেকটা, যখনই আমরা বাড়ি ফিরতাম আমাদের 15 দিন মতন করে অন্য একটা রুমে রাখা হতো। তারপরে আমরা যে যার নিজেদের অ্যালোটেড রুমে আমরা যেতাম। আর এই সময়কালে যদি চিকিৎসার দিক থেকে না, আমি বলছি যে একটা সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে এটা নিয়ে এত বিতর্ক চলছে, এত সমালোচনা মুখে পড়তে হচ্ছে মিশনকে বা বিভিন্ন মহারাজদের, তো সে বিষয়ে তোর কি বক্তব্য? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমরা যে সময় হোস্টেলে ছিলাম, আমি যেটা ফিল করেছি যে ওই হোস্টেলে কিছু পিজি দাদারা থাকতো। তো বেশ কিছু দাদা ভালোও ছিল, হেল্পফুল ছিল। কিছু কিছু দাদা আবার মাঝে মাঝে খুব স্ট্রিক্ট বিহেভ করতো, যেটা হয়তো আমরা বন্ধু বান্ধবরা অনেক সময় নিতে পারিনি।
এখন আমাদেরও একটু মাঝে মাঝে রাগ ধরতো। যেমন একটু দেরি হওয়া বা কলেজ থেকে আসা, আমাদের প্র্যাকটিক্যাল থাকতো, তো বিভিন্ন সময় বিভিন্ন রকম একটু সমস্যার মধ্যে পড়তে হতো। তো সেই সময়ে হয়তো অনেকদিন অনেক সময় হয়ে উঠছে এরকম যে অনেক রাত অবধি পড়াশোনা করেছি কিন্তু সকালে উঠতে পারিনি প্রেয়ার করতে যাওয়ার জন্য। তো এইসব জিনিসগুলো মাঝে মাঝে হতো, বাট কিছু কিছু দাদা ভালো ছিল, আবার কিছু কিছু দাদা একটু স্ট্রিক্টও ছিল। কিছু কিছু কাজ করানোর ক্ষেত্রে তাদের আহ একটু বিহেভিয়ার অন্যরকমও দেখেছি। কিন্তু মহারাজের দিক থেকে দেখতে গেলে বলবো মহারাজরা খুবই হেল্প করেছেন আমরা যখন ছিলাম। ওই সময়ে আমরা যখনই কোনো রকম অসুবিধার মধ্যে পড়তাম, শাস্ত্রজ্ঞানানন্দজি মহারাজ ছিলেন আমাদের প্রিন্সিপাল, একচিত্তানন্দজি মহারাজ ছিলেন, ওনারা আমাদের প্রচুর হেল্প করেছেন। ইভেন আমার একবার খেলতে গিয়ে হঠাৎ করে আমার পায়ে খুব ইনজিওর্ড হয়। তো আমাদের মিশনে আরোগ্য ভবন ছিল, আমি সাথে সাথে আরোগ্য ভবন যাওয়াতে তো আমাকে ওরা ট্রিটমেন্ট করেছিল আর কি, অতি তৎপরতার সাথে ট্রিটমেন্ট করেছিল। ইভেন আমার পাশের রুমে একজনের জ্বর হয়েছিল, আমরা মহারাজকে ফোন করে মহারাজের কাছে ওষুধও পেয়েছিলাম অনেক রাতে সেটা। এইরকম মহারাজরা নিজেরা এসে ওষুধ দিয়ে গেছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মহারাজরা নিজেরাই এসে ওষুধ দিয়ে গিয়েছিলেন। এইসব দিক থেকে মহারাজ প্রচুরই হেল্প করতেন। চন্দন মহারাজ সেই সময় আমাদের সময় ছিলেন, পরে শ্রীমন্ত মহারাজ ছিলেন। এবারে কিছু ক্ষেত্রে আমাদের হয়তো মানে বাইরে যাওয়া নিয়ে, মানে আমাদের কিছু কিছু সময় একটু জেরক্স করাতে বা হয়তো সপ্তাহের শেষের দিকে একটুখানি হয়তো বাইরে বেরোতে হতো মাইন্ড ফ্রেশ করার জন্য। তখন আমরা হয়তো কিছু কিছু কেসে একটু মহারাজের বকুনিও খেয়েছি। কিন্তু ওভারঅল দিক থেকে দেখতে গেলে খুব ভালো। আমরা সেই রকম ভাবে কোন রকম মানে কঠিন পরিস্থিতির সম্মুখীন হইনি, যখন যেটা আবদার করেছি সেরকমটাই পেয়েছি। আচ্ছা, কোনো রকম কোনো কারোর শরীর খারাপ হয়েছে এই বিষয়ে কোনো অবহেলা বা তাকে ফেলে রাখা এরকম কোনো কিছু চোখে পড়েনি, তাই তো? না না না, ইভেন একটা সময় আমার মনে আছে আমাদের একটা জুনিয়র ভাই, ও মানে ওর একটু রেজাল্ট খারাপ হওয়ার জন্য বা পারিবারিক একটু সমস্যার জন্য একটু ফার্স্টেডেড হয়ে গেছিল। তো আমরা মহারাজের সাথে কনসাল্ট করলাম যে ওর একটু মন টন খারাপ, তো মহারাজ এসে আবার ওকে বোঝালেন এই সবগুলো। মানে আমরা অনেক কাউন্সিলিংও পেয়েছি আর কি মহারাজের কাছ থেকে, বিভিন্ন রকম কাউন্সিলিং পেয়েছি। আচ্ছা আচ্ছা। তো এখন যে বিতর্কটা মেন, যে চা খেয়ে একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র দীপ্তাংশু তার যেভাবে, যাই হোক, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা বা সেটা আমাদের কাম্যও নয় যে একটা তরুণ এভাবে চলে যাবে। সেটা মহারাজরাও কি চাইবেন? সেটা কখনোই তারা চাইবেন না। তো যতটা যেভাবে বলা হচ্ছে, তো সেটা কতখানি ঠিক, তো সেই বিষয়ে কিছু তো আমাদের একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এটার সঙ্গে তো তুই একমত হবি নিশ্চয়ই। অবশ্যই, কারণ প্রথম কথা পুরোটাই তদন্ত সাপেক্ষ। ওই মোমেন্টে কি হয়েছে সেটা আমরা কেউই জানি না। কেউই জানি না, তাই আমাদের পক্ষে এখনই সবকিছু নিজেরাই বিচার করে নেওয়াটা ঠিক নয়। কারণ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হচ্ছে একটা খুবই মানে সুখ্যাত একটা শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম কথা, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে অন্য কিছু। কারণ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মধ্যে শুধু স্কুল নেই, কলেজ আছে, ইভেন ওখানে রিসার্চ হয়। হ্যাঁ, মানে অনেক বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পশ্চিমবাংলার মধ্যে। এবং মহারাজরা কখনোই চাইবেন না যে এইরকম একটা অনভিপ্রেত ঘটনা ঘটুক। এটা সম্পূর্ণ রকমই তদন্ত সাপেক্ষ। হ্যাঁ, এবার আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে যে গরম চা খেয়ে ওই কয়েক ঘন্টার মধ্যে একজনের মৃত্যু, এটা সত্যি একটু আশ্চর্যজনক ঘটনা। তো আমরা শুধু শুধু মহারাজদের হয়তো দোষ দিতে পারি না, হয়তো তার মধ্যে কোন রকম গাফিলতি থাকতে পারে। তার জন্য তো 3 জনকে আমরা দেখলাম যে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়েছে এবং প্রধান শিক্ষক মহারাজ তিনি ইস্তফা দিয়েছেন। কিন্তু সমস্ত মহারাজকে বা রামকৃষ্ণ মিশনকে কালিমালিপ্ত করার অধিকার হয়তো আমাদের নেই, কারণ ওইটা হচ্ছে আমাদের মানে স্বামীজির আদর্শে তৈরি রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, যে কোনো রামকৃষ্ণ মিশনই স্বামীজি ঠাকুরমা স্বামীজির আদর্শে তৈরি করা হয়েছে। তো পুরো মিশনটাকে বা পুরো প্রতিষ্ঠানটাকে কালিমালিপ্ত না করাই ভালো বলে আমার মনে হয়। আচ্ছা, আমি এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই যে আমি দেখেছি যে অনেক দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের রামকৃষ্ণ মিশন থেকে অনেক কম খরচায় পড়ানো হয়। কিছু ছাত্রছাত্রীদের হয়তো পুরোটা ফিজ মুকুব করা হয় না ঠিকই, কিন্তু যারা সত্যিকারের দরিদ্র বাড়ি থেকে আসে, আমি নিজে দেখেছি অনেক মহারাজ তাদেরকে কিন্তু পড়াশোনার খরচটা অনেকাংশে কমিয়ে দেয়। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার ওই কোভিড সিচুয়েশনে আমার এতটা অর্থনৈতিক অবস্থা ছিল না যে পুরো টাকাটা দিয়ে আমাকে ভর্তি হতে,
কিন্তু মহারাজ এক কথাতে আমাকে খুবই স্বল্প মূল্যে একটা অ্যাডমিশন করার ব্যবস্থা করে দিয়েছিলেন। যে এইটা কিন্তু সেই মোমেন্টে যদি আমাকে করে দেওয়া না হতো, আমার পক্ষে কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ভর্তি হওয়াটা কিন্তু একটু কষ্টসাধ্যই ছিল। তো এইটা আমি ভুলবো না আর কি। এটা অনেক বড় একটা হেল্প বা সাহায্য বলা যেতে পারে। আচ্ছা। আপনারা শুনলেন অগ্নিশ্বর কি বললো। দেখুন, ভালো মন্দ সব জায়গাতেই থাকবে। একটা মানুষ বা একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান কিনা শতবর্ষ পেরিয়ে গেছে, এরকম একটি প্রতিষ্ঠান, একটা মানুষ কি 100% সমস্তটা সঠিক তা কিন্তু নয়। তো কোনো প্রতিষ্ঠানই 100% ত্রুটি মুক্ত এ কথা কিন্তু আমরা কেউই বলতে পারি না। ভুল ভ্রান্তি কিছু না কিছু থাকবেই, কিন্তু সেটাকে নিয়ে যেভাবে আপনারা করছেন, ভাইটির মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এরকম মৃত্যু আমরা কেউই চাই না। আচ্ছা, আপনারা একটা কথা বলুন, আপনারা সন্ন্যাসীদের নামে নানান রকম বলছেন, গেরুয়া পরে এরা ভোগবিলাস করছে, টাকা পয়সা। আপনি একটা কথা বলুন, পূজনীয় সঞ্জীব মহারাজ, যিনি শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ নামে পরিচিত, তার আগের জীবন সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? আমি সেটা বলতে চাইছি না, আমরা বলবও না। তো তারা পড়াশোনা কীরকম করেছেন বা তারা কী জায়গায় যেতে পারতেন পড়াশোনা করে, সেই বিষয়ে আপনার তো কোনো ধারণা নেই। এবং এখনও উনি কী ধরনের মানুষ সে বিষয়ে আপনাদের কোনো ধারণা নেই বলেই আপনারা হয়তো এই ধরনের মন্তব্যগুলো করছেন। আসলে ওনারা চান কি? ওনারা তো সর্বস্ব ত্যাগ করে, ওনারা গেরুয়া ধারণ করে মঠ বিষয়ে রয়েছেন, মানুষের সেবায়, আর্তের সেবায় শিক্ষা দান করছেন, স্বাস্থ্য পরিষেবা সমস্ত কিছু। কেউ বিপদে পড়ুক, বন্যা, ত্রাণ, খরা, ঝড়, বৃষ্টি, সমস্ত কিছুতে গিয়ে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা আর্তদের পাশে, মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। তো তাদের সম্বন্ধে না জেনে না বুঝে এই ধরনের মন্তব্য করা, এগুলো কি আপনারা ঠিক করছেন? বা আমাদের কি সাজে এগুলো করা? আমরা কতটুকু মানুষের পাশে গিয়ে দাঁড়াই, আমরা কতটুকু কার জন্য ভাবি, এগুলো একটু চিন্তা করে দেখবেন তো। আমরা পাশের বাড়ি কেউ কোনো অসুস্থই হোক, কেউ কোনো বিপদে পড়ুক, তা আমরা কোনো খোঁজ রাখি না। তো তারা এগুলো করছেন এবং তাদের নামে আমরা না জেনে না বুঝে এবং সম্পূর্ণ ঘটনা তদন্ত রিপোর্ট না আসার আগেই আমরা নানানভাবে তাদের দোষারোপ করে তাদের ছোট করছি। তা না, আমরা নিজেদেরকে ছোট করছি, আমরা স্বামী বিবেকানন্দের ভাবকে ছোট করছি, রামকৃষ্ণ মিশনের আদর্শ, স্বামীজির আদর্শ, ঠাকুরের আদর্শ, মায়ের আদর্শকে আমরা ছোট করছি। এগুলো আমরা একটু ভেবে দেখবেন। এটুকুই বলার ছিল। সকলে ভালো থাকবেন এবং আমরা আশা করব, মায়ের চরণ আমরা প্রার্থনা করি যে উপযুক্ত যারা দোষী, যদি কারো গাফিলতি থাকে অবশ্যই তার শাস্তি হোক। এবং এই একটা কথা মাথায় রাখবেন, মানুষের বিচার তো আছেই, এছাড়াও ভগবানেরও কিন্তু একটা বিচার আছে, সেখানে কিন্তু কারোর ছাড় নেই, কেউ কিন্তু ছাড় পান না। এটা মাথায় রাখবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।